জাতিসংঘের পর এবার হিরো আলমের ওপর হামলা নিয়ে বিবৃতি দেয় আজ যুক্তরাষ্ট্রসহ ১৩ মিশন প্রধানকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের অসন্তোষের কথা জানানোর পাশাপাশি ব্যাখ্যা চাওয়া হবে। হিরো আলম মার খাওয়ার পরে তারা যে যৌথ বিবৃতি দিয়েছিলেন সেই ব্যাপারে তাদেরকে সহজে বলে ফেলি নানান কূটনৈতিক ভাষা পরিহার করে তাদেরকে সাবধান করার জন্য ডাকা হচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে হিরো আলমকে নিয়ে বিবৃতি দিয়ে মহা বিপদে পড়ে গেল ১৩ দেশের রাষ্ট্রদূতরা। দর্শক বন্ধুরা, ঢাকা ১৭ আসন সংসদ নির্বাচনে হিরো আলমের উপর হামলাকে কেন্দ্র করে ১৩ দেশের রাষ্ট্রদূতরা বিবৃতি দিয়েছিল, আর সেই বিবৃতির কারণে সরকার কিছুটা হুমকির মুখে পড়ে গিয়েছিল। তো দর্শক বন্ধুরা, কিন্তু এবার সেই সকল ঘটনাকে কেন্দ্র করে এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছে সেই সকল রাষ্ট্রদূতকে এবং সেই সাথে তাদেরকে যে বার্তা দিতে শুরু করেছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি সরকারের এত সাহস হয়েছে এবার বিদেশিদের সাথে খেলা করতে শুরু করেছে? আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন জাহেদ স্যার। আপনারা জাহেদ স্যারের সেই আলোচনাটি শুনলে অবশ্যই বুঝতে পারবেন অবশেষে কি হতে চলেছে সেই হিরো আলমকে নিয়ে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। জাতিসংঘের পর এবার হিরো আলমের ওপর হামলা নিয়ে বিবৃতি দেয় আজ যুক্তরাষ্ট্রসহ ১৩ মিশন প্রধানকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের অসন্তোষের কথা জানানোর পাশাপাশি ব্যাখ্যা চাওয়া হবে ওই বিবৃতির বিষয়ে। এই বৈঠক ডাকা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। যুক্তরাষ্ট্র শহর সেখানে থাকার কথা ঢাকার ব্রিটিশ হাই কমিশনার, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন প্রধান, কানাডার হাই কমিশনার, নরওয়ে, স্পেন, ইতালি সহ মোট ১৩টি মিশন প্রধান। ৪ দিন আগে একই ইস্যুতে তলব করা হয়েছিল জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকেও। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমের ওপর হামলার পর যৌথ বিবৃতি দিয়েছিল ১৩টি মিশন। পশ্চিমাদের বিরুদ্ধে সরকার বেশ অ্যাটাকিং অবস্থান দেখাচ্ছে। অন্তত গতকালের একটা খবর যাদের চোখে পড়েছে তাদের এটা মনে হতে পারে এবং মনে হওয়াটা যৌক্তিক। খবরটা হচ্ছে ১২টা দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশে যেসব মিশন প্রধান আছেন, তার মানে অ্যাম্বাসি এবং হাই কমিশনের যারা প্রধান, তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। ইস্যুটাও জানিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হিরো আলম মার খাওয়ার পরে তারা যে যৌথ বিবৃতি দিয়েছিলেন সেই ব্যাপারে তাদেরকে সহজে বলে ফেলি নানান কূটনৈতিক ভাষা পরিহার করে তাদেরকে সাবধান করার জন্য ডাকা হচ্ছে। ইনফ্যাক্ট এই অ্যাটাকিং অ্যাটিটিউডের কারণ কি হতে পারে, মানে কেন এই কাজটা করলো? এবং খেয়াল করি আমরা, ঘটনাটা ঘটার বেশ কয়েকদিন পর ঘটনাটা ঘটলো। মানে হিরো আলমকে মারার পর স্টেটমেন্ট দেওয়া থেকে শুরু করে বেশ কয়েকদিন পরে এই ঘটনা ঘটলো। এক ধরনের হিরো আলম ইস্যু কিন্তু মোটামুটি চাপাই পড়ে গিয়েছিল বা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সেটা আবার নতুন করে আসলো। যদিও সরকার একজনকে আগে ডেকে বেশ শক্ত কথা শুনিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের যে স্থায়ী প্রতিনিধি আছেন তিনি টুইট করেছিলেন। তার টুইট করা নিয়ে সরকার প্রতিবাদ করেছিল এবং সেক্ষেত্রে তখন উনি দেশে ছিলেন না, তখন যিনি অ্যাক্টিং প্রধান ছিলেন সেটা হচ্ছে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি, তাকে ডেকে সরকার সতর্ক করে দেয় ওই টুইটের ব্যাপারে। আমি এটা একটা ভিডিও করেছি এবং আমি দেখিয়েছিলাম যে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এক সময় বিএনপি সরকারকে ১/১১-র আগে বিএনপি সরকারকে ঝামেলায় ফেলার জন্য রেনাটা লকটেসালিয়ান, সবচেয়ে বড় কথ্য ভাষায় বলি না, কুতুবদের মধ্যে একজন ছিলেন। তো সেটা আওয়ামী লীগের খুব ভালো লেগেছিল, কারণ আওয়ামী লীগের পক্ষে যাচ্ছিল সেটা। যাই হোক, সেটা করলো, তারপর থেমে থাকলো না। এরপরেই মানে মাঝে মাঝে বলে না যে অনুভূতি গন্ডারকে সুরসুরি দিলে অনেক দিন পর লাগে, ব্যাপারটা অ্যাপারেন্টলি এরকম মনে হচ্ছে যে এতদিন পর হঠাৎ করে সরকারের মনে পড়লো, আচ্ছা ওই ১৩ জন তো কমন স্টেটমেন্ট দিয়েছিল একসাথে, ওদেরকেও তো ধরা দরকার। ব্যাপারটা কি এরকম? তার মানে প্রাথমিকভাবে আমরা এটা বুঝবো সরকার এদেরকে দেবে কি দেবে না, হয় দোটানায় ছিল, মানে ডাকবে কি ডাকবে না, তাদেরকে প্রতিবাদ জানাবে কি জানাবে না, অথবা দোটানায় ছিল না, কিছু একটা নতুন ঘটেছে যেটার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে এই ব্যাপারে প্রতিবাদ জানাবে। দুটোর একটা তো বটেই। কি সম্ভাবনা হতে পারে? আমি বেশ কয়েকটা প্রবাবিলিটি দেখি, শেষে মানে আমার কাছে কি মনে হয় সেটা বলবো। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ফাইন্ডিং সেটা আমি শেষে বলি। প্রথম কথাটা হচ্ছে সরকার এখন, যেটাও একটা প্রবাবিলিটি, আমি বলছি না এটাই সবচেয়ে বড় প্রবাবিলিটি, সে বড়টা পরে বলবো বলেছি, বাংলাদেশের রাজনীতিতে একদম একটা অ্যাসপারোস্পার, আমরা কথ্য কথায় বলি অ্যাসপারোস্পারের মতো পরিস্থিতি সামনে আসছে। ক্লিয়ার। ২৭ তারিখ বিএনপি তার একটা মহাসমাবেশ ডেকেছে, সেই মহাসমাবেশ নিয়ে যথেষ্ট বড় প্রস্তুতি বিএনপি নিয়েছে। এটা সরকারের পতনের, সরকারকে দাবি মানানোর একটা চূড়ান্ত কর্মসূচির শুরু হিসাবে দেখা যেতে পারে।
এবং এই কারণেই আওয়ামী লীগ তাদের একটা কর্মসূচি 27 তারিখ রাখিনি, আগেই রেখেছিল, কিন্তু সেটাকে পিছিয়ে 27 তারিখ নিয়ে গেছে এবং সেদিনও তারা মাঠে থাকবে এবং পাল্টাপাল্টি কথা বলা তারা শুরু করেছে এবং বাংলাদেশ একটা সংঘাতময় পরিস্থিতির দিকে যেতে পারে। বহুদিন বলেছি, আবারও বলছি, এই কথাটা আমাদের ক্রমাগত বলে যেতে হবে। বাংলাদেশকে একটা সংঘাতময় পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য শতভাগ দায়ী ক্ষমতাসীনরা, তারাই এই মাঠে থেকে তারা উস্কানি দিচ্ছে, তারা হামলা করছে, করে পাল্টাপাল্টি কিছু হচ্ছে এবং এই পরিস্থিতিটাকে সংঘাতপূর্ণ এবং ভোলাটাইল করে তুলছে তারা প্ল্যান করে। এখন এই ঘটনা যেহেতু ঘটতে যাচ্ছে, তার আগেই এরকম একটা স্টেপ খেয়াল করি আমরা। আজ তাদেরকে ডাকা হচ্ছে, তার মানে আগামীকালই কিন্তু জনসভা। সো একটা সম্ভাবনা আছে আরও প্রচুর সংঘাত হবে। সরকার অ্যাটলিস্ট চাইছে যে আগের যে ঘটনাটাকে দেশের অভ্যন্তরীণ বিষয় নাক গলানো, সরকার যেটা বলার চেষ্টা করে সেই রকম নাক গলানোর ব্যাপারে আগেই একটা সতর্ক করে রাখছি, যাতে পরদিন বৃহস্পতিবার এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় যদি অনেক ঘটনা ঘটে, প্লাস ওইটা তো 27 তারিখ শেষ হচ্ছে না, যদি 27 তারিখ নাও ঘটে, ইনফ্যাক্ট সামনে বিএনপি একটার পর একটা কর্মসূচি দিতে থাকবে, যে কর্মসূচিগুলো সরকারকে তার দাবি মানতে বাধ্য করবে, এরকম কর্মসূচির দিকে এগিয়ে যাবে। সুতরাং সামনে কখনো না কোনোভাবে সংঘাত একেবারেই অনিবার্য। সুতরাং সরকার আগেই এদেরকে মেসেজ দিয়ে রাখছে, তোমরা ওসব নিয়ে আর খুব বেশি কথা টথা বলো না, তোমরা চুপ থাকো। সরকার এক ধরনের চাপ তৈরি আগেই করে রাখছে, করে তারা আটঘাট বেঁধে এবার বিএনপি এবং বিরোধীদের ঠেকাও কর্মসূচি নিয়ে মাঠে নামবে। এটা একটা প্রবাবিলিটি। আমার কাছে এর চাইতে বড় প্রবাবিলিটি যেটা মনে হয় সেটা হচ্ছে, যখন আপনি একত্রে সবাইকে ডাকছেন এবং মিশন চিফকে ডাকছেন, মানে রাষ্ট্রদূত অথবা হাই কমিশনারদেরকে ডাকছেন, ডেকে তাদেরকে আপনি সতর্ক করতে চাইছেন, এটা একটা খুব সিগনিফিক্যান্স আছে, সিম্বলিক ভ্যালু আছে। সেটা হচ্ছে আপনি আসলে অত্যন্ত আক্রমণাত্মক অ্যাটিটিউড দেখাচ্ছেন। এই অ্যাটিটিউডটা আসলে এতদিন পর্যন্ত যা ঘটলো, ইনফ্যাক্ট এই ঘটনা যখন সরকার ঘোষণা করে তখনও বাংলাদেশে জাতিসংঘের ইউরোপিয়ান ইউনিয়নের একজন মানবাধিকার বিষয়ক দূত বিভিন্ন জায়গায় মিটিং করে বেড়াচ্ছেন, বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, করে উনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, নির্বাচন নিয়ে কথা বলছেন, মানবাধিকার নিয়ে উদ্বেগ জানাচ্ছেন। তাদের সাথে তো সরকার কোঅপারেট করছে অ্যাপারেন্টলি। এর আগেই ইউরোপিয়ান ইউনিয়নের একটা দল দীর্ঘ সময় বাংলাদেশে ছিল, তারা নির্বাচনের পূর্ব অবস্থা অবজার্ভ করেছেন, 100-র মতো মিটিং করেছেন। তার আগে আমেরিকার দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী সফর করে গেছেন। সো অ্যাপারেন্টলি তো মনে হচ্ছে সরকার আলোচনা করছে। তারপরও এই অ্যাটাকিং অ্যাটিটিউডটা কেন? যেটা আসলে যার সাথে আপনার নেগোসিয়েশন চলছে, সেই নেগোসিয়েশনের সময় এই ধরনের আচরণ তো আসলে ঠিক নেগোসিয়েশনের পক্ষে যায় না। আপনি তো আলোচনা করছেন, আপনি তো এখন আর তাদের সাথে ওই অ্যাটিটিউড নিয়ে রাখছেন না যে তুমি আমার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে কেন আসছো। তাহলে আমাদের যদি নেগোসিয়েশনের মধ্যে এটা করার কি দুটো কারণ হতে পারে। প্রথম কারণটা হচ্ছে, এটাও কম সম্ভাবনা, বেশি সম্ভাবনাটা আমি আসছি। কম সম্ভাবনাটা হচ্ছে এই রকম যে সরকার পাল্টা স্ট্রং অ্যাটিটিউড দেখিয়ে, নেগোসিয়েশন মানে সবসময় আপনি নরম থাকবেন তা না, আপনি যার সাথে নেগোসিয়েট করছেন আপনি তাকে মাঝে মাঝে শক্ত ভাব দেখান যাতে আপনার পক্ষে নেগোসিয়েশন আসে। একটা ছোটো এক্সাম্পল দিই। বার্গেইন করার সময় দোকানে আমরা মাঝে মাঝে এক ধরনের অভিনয়ের মতো একটা দামে নেব না বলে একটু হাঁটা দিই। আমার ভেতরে কিন্তু কাজ করে যে দোকানদার আমাকে পেছন থেকে ডাকবে, এই যে আমি হাঁটা দিচ্ছি, আমি তোমার জিনিস কিনবো না, একটু স্ট্রং অ্যাটিটিউড, কিন্তু এটা নেগোসিয়েশনের পার্ট। কারণ আমি মনে করছি তাতে অপরপক্ষ সফটার হবে এবং সে আমাকে আবার ডাকবে কিনা আমরা নিশ্চিত থাকি না, কিন্তু ডাকবে এই আশা করি ওই অ্যাপারেন্ট একটা শক্ত অ্যাটিটিউড দেখায়। সো নেগোসিয়েশনের মধ্যে একটা শক্ত অ্যাটিটিউড দেখানো সরকারের এই উদ্দেশ্য হতে পারে যে নেগোসিয়েশনের ক্ষেত্রে সরকার যাতে কিছুটা ল্যাভারেজ পায়, কিছুটা সুবিধা পায়। আরেকটা সম্ভাবনা নেগোসিয়েশনের ক্ষেত্রে হতে পারে, যেটা হওয়ার সম্ভাবনা যথেষ্ট বলে আমি মনে করি, এটাই সম্ভবত সবচেয়ে বেশি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল প্রতিবেদনগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে হিরো আলমকে নিয়ে বিবৃতি দিয়ে এখন যেন তারা হুমকির মুখে পড়ে গিয়েছে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদেরকে ডাকা হয়েছে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে সেই সকল বিষয়গুলো নিয়ে অত্যন্ত চমৎকার আলোচনা করেছিলেন জাহেদ স্যার। তো দর্শক বন্ধুরা, আপনারা জাহেদ স্যারের এই আলোচনাটি শুনে আপনাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।